নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে জলপাইগুড়িতে এবার প্রথম শুরু হলো জলপাইগুড়ি উৎসব 2025। এই বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো আজ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে ভেজাল। স্যালাইনের প্রকোপে প্রসূতি মৃত্যু ঘটনার পর বিক্ষোভ প্রদর্শন মার্ক্সবাদী দলের। 8 দফা দাবিতে সোচ্চার সিপিআইএম। প্রশাসনিক সভায় যোগ দিতে হাসিমারা সুভাষিনী ময়দান থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এনজেপি স্টেশনের নিরাপত্তার তাগিদে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। 23 জানুয়ারি ও 26 জানুয়ারি এই গুরুত্বপূর্ণ দুদিনকে সামনে রেখে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার উদ্যোগ গ্রহণ করেছে রেল দপ্তর। এই পরিপ্রেক্ষিতে বুধবার রেল স্টেশনে বৈঠক করলেন রেল আধিকারিকেরা। রেলের কর্মী ছাড়াও রেলের সঙ্গে যারা বিভিন্ন ক্ষেত্রে ওতপ্রোতভাবে যুক্ত তাদেরকেও এই বৈঠকে ডাকা হয়। মূলত নিরাপত্তার কোনো খামতি যাতে না থাকে তার জন্যই সকলকে নিয়ে এই বৈঠক, এবং এই বৈঠকে সকলের সাহায্য প্রার্থনা করেন উপস্থিত আধিকারিকেরা। মূলত ভারতের সাথে বর্তমান সম্পর্কে টানাপোড়েন চলছে প্রতিবেশী বাংলাদেশের। ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রেল। অন্যদিকে বাংলাদেশের গা ঘেঁষে পশ্চিমবঙ্গ অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে কোনো খামতি রাখতে নারাজ ভারতীয় রেল। সেই কারণে 23 ও 26 জানুয়ারি এই বিশেষ দুদিনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখার প্রচেষ্টা রেল দপ্তরের। আইপিএফ সুরেন্দ্র সিং জানান, এনজেপি স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল কর্মীদের পাশাপাশি রেলের সঙ্গে যারা বিভিন্নভাবে জড়িত তাদেরকেও এই বৈঠকে ডাকা হয় এবং তাদের সাহায্য প্রার্থনা করা হয়। স্যার, এই এনজেপি স্টেশনে যে প্রত্যেক বছরই আপনাদের একটা 26 জানুয়ারি উপরে একটা মিটিং হয়, এর ফলে এনজেপি স্টেশনে কি নজরে দেখছেন আপনারা? আমরা দেখছি, ভালো নজরেই দেখছি যে যাতে কোনো ধরনের কোনো ঘটনা না হয়। এটার জন্যে আমাদের ডেলি বেসিস রুটিন চেকিং হচ্ছে। আরপিএফ থাকছে, জিআরপি আমাদের হেল্প করছে, জিআরপিকে নিয়ে করছি, এবং স্টেশন মাস্টার ওনারও হেল্প করছে। তাছাড়া আমরা ডগ নিয়ে আজকের থেকে আমরা রানিং প্রোভাইড করব, যাতে কোনো ধরনের অঘটন ঘটনা যাতে না হয়। স্কুলের স্টাফ কোয়ার্টার থেকে 4 লক্ষ টাকার সোনা চুরি, গ্রেপ্তার 3। স্কুলের স্টাফ কোয়ার্টার থেকে প্রায় 4 লক্ষ টাকার সোনা চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার 3 অভিযুক্ত। ধৃতদের নাম বৈজু সাহানি, মোহাম্মদ জাহিরুল ওরফে লালু ও অর্জুন প্রসাদ। জানা গিয়েছে, শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের কর্মী দীননাথ প্রসাদ স্কুলের স্টাফ কোয়ার্টারেই তার পরিবার নিয়ে থাকেন। অভিযোগ, গত ডিসেম্বর মাসে প্রকাশ্য দিবালোকে তার ঘর থেকে সোনার গয়না চুরি করে পালিয়ে যায় চোরের দল। এরপরেই মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তবে দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈজু সাহানিকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। তাকে হেফাজতে নিয়ে উঠে আসে আরও একজনের নাম। এরপরই কয়েকদিনের মাথায় অভিযুক্ত মোহাম্মদ জাহিরুলকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে প্রথমে উদ্ধার হয় 5 গ্রাম সোনা। এরপর এই ঘটনায় আরও এক অভিযুক্তের জড়িয়ে থাকার কথা জানতে পারে পুলিশ। জানা যায়, সোনার গয়না চুরি করে তারপর সেটিকে গলানো হয়েছে এবং সেই গয়না তারা বিক্রি করেছিল অর্জুন প্রসাদকে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়
15 গ্রাম সোনা। ধৃতদের বুধবার আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একদিকে রাস্তার পাশে বেআইনিভাবে স্কুল গাড়ি পার্কিং, অন্যদিকে কুয়াশা, এই দুই কারণে গুরুতর আহত হলেন দুর্ঘটনায় এক টোটো চালক। মাল ব্লকের ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায় বুধবার সকালে একটি টোটো ওদলাবাড়ি চা বাগানের দিক থেকে বাজারের দিকে যাবার সময় ডন বস্কো স্কুলের গেটের সামনে রাজ্য সড়কে একটি বোলেরো গাড়ির পেছনে ধাক্কা মারে, আর এতেই টোটো চালক ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় টোটো, গুরুতর আহত হয় চালক। কপাল ভালো, টোটোতে কোনো যাত্রী ছিল না। স্থানীয় মানুষজন উদ্ধার করে টোটো চালককে, যার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয় রাজ্য সড়ক। টোটো চালক এবং স্থানীয় মানুষজনের বক্তব্য, প্রতিদিন এই স্কুলে ছাত্রছাত্রী নিয়ে বহু গাড়ি আসে। গাড়িগুলো স্কুলের ছাত্রছাত্রীদের নামিয়ে রাজ্য সড়কে দুই পাশে পার্কিং করে রাখে, আর এতেই সবসময় জ্যাম লাগে ডন বস্কো স্কুলের সামনে। ঘটে দুর্ঘটনাও। অবিলম্বে এই সব গাড়ি পার্কিং বন্ধ করার দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। স্কুলের ভেতর এত জায়গা আছে, সেখানে গাড়িগুলো পার্কিং করা হোক। এদিনও এই বেআইনি পার্কিং এর জন্য রাস্তা জ্যাম হয়ে পড়ে এবং সে কারণেই দুর্ঘটনাটি ঘটে। প্রশাসনের এই বেআইনি পার্কিং বন্ধ করা উচিত, যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমি গাড়িটা নিয়ে আসতেছি, ওই গাড়িটা ওখানে আসলো, আইসে ফটকা সামনে এসে ব্রেক মেরে দিল। কি বোলেরো গাড়ি? হ্যাঁ, বোলেরো গাড়িটা ফটকা সামনে এসে ব্রেক মারলো। আমি তো ব্রেকটা আমাদের টোটাল ব্রেক মারলো কিন্তু আমাদের শেষায় চলে যাবে। এখানে ডন বক্সে আসে যে স্কুলে, ওদেরকে ভিতরে জায়গা নেই গাড়ি রাখার। দুনিয়ার পার্কিং হয় এখানে। এখানে পুরো পার্কিং দেখেন আপনারা, দেখেন কত গাড়ি লাগানো আছে ডন বক্সে। এখানে কি স্কুল না, এটা কি এটা আমাদের এটা রাস্তা না, এটা পার্কিং এর জায়গা, এটা আমাদের এটা দেখে না। আপনার লাগে নাই? আমার তো লাগছে, এখানে হাঁটু তো লাগছে, এখানে লাগছে। গাড়িটা আমার ভেঙে গেল, গাড়িটা এখন কে দিবে আমার বানায়? প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল না, খালি গাড়ি ছিল আমার। এরকম কি প্রতিদিনই পার্কিং থাকে গাড়ি? প্রতিদিনই এরকমই থাকে, প্রতিদিন। আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয় এখানে, স্কুলের লোক কিছু বলে না, এখানে পাবলিক কিছু বলে না। ভিতরে জায়গা নেই? ভিতরে দুনিয়া ভর জায়গা আছে, পার্কিং হয় না ভিতরে? ভিতরে পার্কিং হয় না তো, সব বাইরে এখানে এরা। এই যে জিজ্ঞাসা করেন দাদা থেকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মালেক, আমার বাড়ি সুভাষপল্লী বানবস্তির পাশে। এখানে দুই সাইডে গাড়ি রেখে থাকে, এখন দুই সাইডে গাড়ি থাকে, স্কুলের গাড়ি দুই সাইডে থাকে। এখন রাস্তায় যে গাড়ি চলাচল করবে, আর দুইটা গাড়ি গেলে তৃতীয় মানুষ যাবে কোন পাশ দিয়ে বলেন তো আপনারা? মাঝখানে জায়গা থাকে না? মাঝখানে জায়গা থাকে না, গাড়ির পার্কিং অন্য জায়গায় করতে পারে। প্রতিদিন এরকম হয়? প্রতিদিন এরকম হয়। তো ভিতরে জায়গা নেই? ভিতরে জায়গা আছে, এখন স্কুলের ওরা রাখতে দেয় না মাঠে, সেটা ওরা বুঝবে। এইভাবে তো প্রতিদিন রাখলে অ্যাক্সিডেন্ট তো হবেই। সামনে ব্রিগেড আছে, এখানে লোকজন যাওয়ার অসুবিধা হয়। সকালবেলা কত লোকজন কাজে আসে, মোটরসাইকেল নিয়ে আসে। তো এর আগে কি আপনারা জানিয়েছিলেন? এর আগে জানা হয়নি। ওকে জানাবেন? জানাইতে হবে, এটা বলতে হবে, না বলে তো পাবলিক ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যারা সাইকেল নিয়ে যাচ্ছে, টোটো নিয়ে যাচ্ছে, দুই সাইডে গাড়ি থাকলে গাড়ির অসুবিধা হবে। ক্ষতিপূরণ পালো? ক্ষতিপূরণ কই, গাড়িওয়ালা তো চলে গেছে, এখানকার কেউ আটকায় নেই গাড়িওয়ালাকে। এখন টোটোওয়ালা এখন টোটো চালায় খায়, তার ক্ষতিপূরণটা দিতে হবে না। জামটা কিসের জন্য লাগছিল? ওই দুই সাইডে গাড়ি নিয়ে যাম, স্কুলে গাড়ি ব্রেক করতেছিল। জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে জলপাইগুড়িতে এইবার প্রথম শুরু হলো জলপাইগুড়ি উৎসব। আর এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে জলপাইগুড়ি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পিডব্লিউডি মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত রাস্তাটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে শহরের বিভিন্ন জায়গাও। প্যান্ডেল, বেলুন দিয়ে রাস্তার দুধার সাজানো হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় লাইটিং এর কাজ দেখা যাচ্ছে। জলপাইগুড়ি উৎসবকে কেন্দ্র করে মিলন সংঘ ময়দানে চলবে বিভিন্ন অনুষ্ঠান। পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন, আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই সমস্ত এলাকাটিকে আমরা একদম পরিষ্কার করে আমরা একদম সাফাই অভিযান করে দিচ্ছি। এটা আমাদের প্রায়ই চলে, কিন্তু এই উৎসব উপলক্ষে আমরা এটারও ব্যবস্থা করেছি। আপনারা দেখবেন কালকে 23 তারিখ, অর্থাৎ আমাদের কালকে নেতাজি মূর্তির পাদদেশে, সেখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। সেখানে আমরা কালকে একটা র্যালিও জলপাইগুড়ি পৌরসভা অর্গানাইজ করছে এবং তারাও ওই 12টার মধ্যে এসে আমরা নেতাজি মূর্তির পাদদেশে সমবেত হয়ে সেখানে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। তো ন্যাচারালি এটা আমাদের 3 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং সেহেতু আমাদের আরও বেশি নজর দিতে হচ্ছে, যাতে এখানে বিভিন্ন বাইরে থেকে মানুষজন আসবেন, তারা অনুষ্ঠান দেখবেন,
সেক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং এলাকাকে একদম পরিষ্কার করে রাখবার দায়িত্ব আমরা নিজেরা পৌরসভার পক্ষ থেকে কাজে তুলে নিয়েছি আমরা, এবং পূর্ণ উদ্যমে কাজ চলছে। আজকে পুরো কাজ চলছে, আজকে পুরো কাজ চলবে? হ্যাঁ চলবে, আজকে চলবে, কালকে চলবে, পরশু চলবে, চলতেই থাকবে। উৎসব কয়দিন চলবে? হ্যাঁ, জলপাইগুড়ি উৎসব কয়দিন চলবে? জলপাইগুড়ি উৎসবের তো আজকে সূচনা হচ্ছে। আজকে সূচনা হওয়ার পর কালকে আপনার এখানে হ্যাপি স্ট্রিটের প্রোগ্রাম সেগুলো হবে। তার পরবর্তীতে আমাদের এরপরে আরও বিভিন্ন অনুষ্ঠান আছে যেটা পিডব্লিউডি মোড় থেকে কেন্দ্র করে হবে, সেগুলোতেও আমাদের সমস্ত অংশগ্রহণ থাকবে এবং আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে যে দায়িত্ব আমরা পালন করবার চেষ্টা করছি এলাকাকে বা জলপাইগুড়ি শহরকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার, সেই অভিযান চলছে। জলপাইগুড়ি উৎসব 2025-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো আজ। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরে এই প্রথমবার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ 22শে জানুয়ারি থেকে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে এই অনুষ্ঠান চলবে। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। জেলা শাসক শামা পারভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মংলাকান্ত রায়, পদ্মশ্রী করিমুল হক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিশিষ্টজনেরা। গত 9ই জানুয়ারি এই উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়েছিল জেলা শাসক দপ্তরে। আজ 22শে জানুয়ারি উৎসবের প্রথম দিন স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে চন্দ্রবিন্দু ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওই দিন হ্যাপি স্ট্রিট নামে অভিনব একটি কর্মসূচি থাকছে সারা দিন ব্যাপী। পাশাপাশি সন্ধ্যায় থাকছে স্থানীয় লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান। পরে পরস্মিতা পাল সঙ্গীত পরিবেশন করবেন। পরদিন অর্থাৎ 24শে জানুয়ারি ট্র্যাডিশনাল কালচারাল পারফরমেন্স যেমন থাকবে তেমনি সঙ্গীত পরিবেশন করবে অ্যালবার্ট কাবো লেপচা। শেষ দিন অর্থাৎ 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে থাকবে জলপাইগুড়ি রান অ্যান্ড ওয়াক ফর ফান। এই বছর প্রথমবারের মতো হতে চলেছে 4 দিন ব্যাপী জলপাইগুড়ি উৎসব। এখানে যেমন আছে এখানকার প্রচলিত লোক সাংস্কৃতিক ও আধুনিক কালচার পারফরমেন্স, তেমনই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আপনাদের সবাইকে জানিয়ে রাখি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পূর্ণলগ্নে জলপাইগুড়ি কালেক্টরেট এভিনিউতে আয়োজন করা হবে হ্যাপি স্ট্রিট, যেখানে হবে নাচ, গান, যোগা, জুম্বা, ম্যাজিক শো, পেট শো, ফুড কোর্ট, ছোট বাচ্চাদের জন্য ক্রলিং কম্পিটিশন হবে और प्रचुर गेम থাকবে, লাইভ ব্যান্ড পারফরমেন্সও থাকবে। এর মতো অনেক গ্রুপ আর অ্যাক্টিভিটি এখানে থাকবে। আপনারা সবাই এটা আমি বলবো কি আমি আর আমাদের এসপি সাহেব দুজনে মিলে একবার চিন্তা ভাবনা করেছিলাম কি আমাদের কিছু করতে হবে আমাদের জেলার জন্য। তো উনি প্রথম আইডিয়া দিলেন কি আমরা ম্যারাথন থেকে স্টার্ট করি। তখন আমি বললাম ঠিক আছে ম্যারাথন, তারপরে সবটি বলবো উনি স্টার্ট করলেন কি হ্যাঁ ম্যাডাম আমরা এখানে কালচার প্রোগ্রাম করতে পারি। এটা মানে এটা কথা বলতে বলতে ডিসিশন করতে করতে এবার এটা মানে হয়ে গেছে এবার। তো ফাইনালি আজকে এটা দিন এসেই গেছে যেটা আমরা ওয়েট করছিলাম। তো আজকে উদ্বোধন দিন, তো আজকে খুব ভালোই মানে ছিল আমাদের উদ্বোধনের প্রোগ্রাম। তো একটু পরে এখানে চন্দ্রবিন্দু যে ব্যান্ড আছে ওনার প্রোগ্রাম হবে। 22 তারিখ থেকে আজকে স্টার্ট হচ্ছে, 23 তারিখে কালকে হ্যাপি স্ট্রিট হবে। আপনারা অবশ্যই দেখেছেন ওখানে প্রিপারেশন চলছে। অনেক লোক মানে টাউনের অনেক লোক ইনভলভ হয়ে ওখানে রোডের আলপনা করছে ওখানে, প্লাস সবই খুব ইনভলভ আছে। কালকে 23 জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী আছে। তো আমরা প্রোগ্রাম যেটা স্টার্ট করব সকালে, তো আমাদের একটা হেরিটেজ ওয়াক আছেই। এর ছাড়া তারপরে আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি আমরা একটা র্যালি হবে এই পরিপ্রেক্ষে। ওই র্যালি হয়ে স্টার্ট হয়ে अराउंड 12 আমাদের যেটা পিডব্লিউডি মোড় আছে ওখানে পৌঁছবে। তারপর ওখান থেকেই আমাদের হ্যাপি স্ট্রিটের উদ্বোধন হবে। জেলাবাসীকে কি বার্তা দিচ্ছেন? জেলাবাসীকে আমরা যেটা বার্তা দিতে চাইছি কি উৎসবে যেটা থাকে মানে এনভায়রনমেন্ট, সবাই খুশি থাকে, সবাই মানে কোনো কমিউনাল কোনো মানে কমিউনিটির কোনো ভেদভাব না থাকে, সবাই উৎসবের মধ্যে সবাই একসঙ্গে হয়ে শুধু আনন্দে মানে পথে চলে। তো এটাই আমার বার্তা আছে কি যেরকম সবাই আনন্দের পথে এখন চলছে আমরা আগামী সময়ে এরকম চলতে থাকবো।
তো আজকে লাস্ট ডেট এটা অনেক ভালো করে আমরা রেসপন্স পেয়েছে। 1000-এর উপরে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। প্রথমবার জলপাইগুড়িতে এত বড় হচ্ছে। আমরা 10 কিলোমিটার একটা ক্যাটাগরি রেখেছে, যার মধ্যে মেল ফিমেল দুটোই আছে। তারপরে 5 কিলোমিটার আছে, তার মধ্যে মেল ফিমেল ক্যাটাগরি আছে, যার মধ্যে প্রাইজ মানি আছে। और একটা আমরা অন্য আরও ক্যাটাগরি বানিয়েছি 2 কিলোমিটার, তার মধ্যে কোনো প্রাইজ মানি নেই, লেকিন সব ওপেন ফর অল আছে, যার মধ্যে সবাই এসে ওই যে ম্যারাথন या দৌড়ের যে একটা আনন্দ থাকে ওটা মধ্যে সবাই পার্টিসিপেট করতে চাইছে। সেই জন্য আমরা এটা স্পেশাল ক্যাটাগরি বানিয়েছি। আর আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমাদের রেজিস্ট্রেশনটা বন্ধ হয়েছে, তখনই অনেকগুলো লোক আমাদেরকে বাইরে দেখেই চাইছে কি ওরা আসতে চাইছে। তো সেই জন্য আমরা প্রস্তুত আছে। আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান করছি, আসুন, আমরা তৈরি আছে। আপনারা अगर সেদিনই আপনি আসবে তবেই আমি আপনাকে অ্যালাউ করব। আমরা রেজিস্ট্রেশনে কিছু ব্যবস্থা করছি, আপনারা এসে পার্টিসিপেট আসছে। আমরা বেশিরভাগই আশেপাশের জেলা থেকে রাজ্য থেকে আমরা পেয়েছি যারা আসছে। এটা প্রথমবার আমরা খুব কম সময়ের মধ্যে এটা দাঁড় করেছে, খুব কম সময় ছিল, সেই জন্য যত পাবলিসিটি আর যত এই করতে পেরেছে সে থেকে আমাদের অনেক পাশের স্টেট থেকে আর জেলা থেকেই লোক এখানে পার্টিসিপেট করতে আসছে। হ্যাপি স্ট্রিট একটা নতুন আইডিয়া, সেখান থেকে মানুষ কীভাবে নিশ্চয়ই এটা একটা ওপেন স্ট্রিট, মানে আমাদের অনেকগুলো এটা এই মঞ্চ থেকে আমরা সবাইকে তো এইখানে দিতে পারবো না, সেই জন্য একটা ওপেন স্ট্রিট আমাদের একটা খুব বড় রাস্তাটা বিটুইন 1 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা আমরা হ্যাপি স্ট্রিট মতো ওপেন করেছি। যার যে একটু কলা আছে ও ওখানে দেখাতে পারে, ওখানে কেউ এসে যোগা দেখাতে পারে, কেউ ওখানে জুম্বা ডান্স করতে পারে, কেউ ওখানে কোনো পেন্টিং করতে পারে। এই বিভিন্ন ধরনের যেটা যে আর্ট অ্যান্ড কালচার আছে ওসব এটা একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিয়েছি, যে কোনো লোক এসে ওখানে ওরা পার্টিসিপেট করতে পারে। ওরা ফ্রি আছে সবাই জন্য, আর আমরা 2 দিন ধরে ওটা প্রস্তুতি চলছে, খুব সুন্দরভাবে ওখানে হচ্ছে। ওটার জন্যই জলপাইগুড়িবাসীর মধ্যে খুব উৎসাহ দেখছে সবাই। এখন ওর জন্য অনেকবার ইনকোয়ারি করছে কি ভাই আমরা পার্টিসিপেট করবো, কোথায় রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি কি এটা ফ্রি আছে, আপনারা আসতে পারে। আমরা আগামীকাল 12টা থেকে ওরা সন্ধ্যা 6টা অবধি আপনারা ওই এসে আপনি ওইটা পার্টিসিপেট করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। বইছে শীতল হাওয়া। বুধবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত জেলা জুড়েই। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। গতকাল জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও রোদের দেখা নেই সেভাবে। এবছর ডিসেম্বর থেকে শীত পড়লেও শীতের প্রভাব ছিল অনেকটাই কম। রাতের দিকে শীতের প্রভাব থাকলেও দিনে বসন্তকালের চড়া রোদের দৌরাত্মে ফিকে পড়েছিল শীতে। বুধবার সকালে আচমকাই কুয়াশার সাদা চাদর লক্ষ্য করা যায় জেলা জুড়ে। প্রাতঃভ্রমণকারীদের কুয়াশার জেরে শহরের বিভিন্ন রাস্তায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। কুয়াশার দৌরাত্মে ট্রাফিকের সিগন্যালে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। দৃশ্যমানতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই জেলা ট্রাফিকের পক্ষ থেকে যানবাহনের চালকদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এদিন দৃশ্যমানতা কম থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহের জেরে শীতের উপলব্ধি শুরু হয়। অনেকের মতে শীত পড়ল এবার অনেক দেরিতে। খুব শীত, জোর শীত, অনেকদিন পর বেশ কুয়াশা পড়লো। শীতের অনুভূতিটা অবশ্যই এবার শীত তো পড়েইনি সেরকম। আগে যেমন মাঘ মাসে বৃষ্টি পড়তো, একবার তো সেটা পাচ্ছি না। ছোটোবেলাতে আমরা আগে প্রায় দিন-15 তো এই কুয়াশার চাদরে মোড়া থাকতো, সেটা তো এখন পাচ্ছি না। যাও একটু এখন শীতের অনুভূতিটা হচ্ছে আস্তে আস্তে, ভালোই লাগছে। কি করছেন? এই রোদ আগুন দামাচ্ছি। কুয়াশা আছে? হ্যাঁ, কুয়াশা ভীষণ কুয়াশা। এখন একটু পরিষ্কার হচ্ছে ঠিকই,
কিন্তু ভোরবেলা তো খুবই হচ্ছে, অন্য কিছু দেখা যেত না। আপনার নাম? সুব্রত সেন। হ্যাঁ, সুব্রত সেন। এই জায়গাটার নাম? জায়গাটা হচ্ছে শহীদ লেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে ভেজাল। স্যালাইনের প্রকোপে প্রসূতি মৃত্যু ঘটনার পর বিক্ষোভ মার্ক্সবাদী দলের। সরকারি হাসপাতালে অমিল, চড়া দামে বাইরে থেকে কিনতে হচ্ছে গর্ভবতী মায়ের স্যালাইন। 8 দফা দাবিতে সোচ্চার সিপিআইএম। বুধবার রাজ্যে ঘটে যাওয়া ভেজাল স্যালাইন কাণ্ডের প্রতিবাদ সহ অন্যান্য দাবি নিয়ে জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে 8 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। আজকের আন্দোলন প্রসঙ্গে সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, গত 10ই জানুয়ারি ভেজাল স্যালাইন কাণ্ডের জেরে প্রসূতির মৃত্যু ঘটনা ঘটে যাবার পর থেকেই আবারও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বেআব্রু হয়েছে। এই মুহূর্তে সরকারি হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য স্যালাইন সরবরাহ বন্ধ, যে কারণে সাধারণ মানুষকে বাজার থেকে কিনে নিতে বাধ্য হতে হচ্ছে। আমাদের দাবি, দ্রুত সরকারি হাসপাতালে সঠিক মানের স্যালাইন সরবরাহ শুরু করতে হবে। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের শূন্য পদে নিয়োগ করতে হবে। আমরা তো জানেন প্রত্যেকেই যে 10ই জানুয়ারি গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাটার যে বেআব্রু দশা সেটা আবার উন্মোচন হয়েছে। স্যালাইন কাণ্ড নিয়ে মেদিনীপুরের যে হাসপাতাল এবং মেডিকেল কলেজ, সেখানে প্রসূতি মায়েরা যে স্যালাইন পেয়ে থাকেন সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক স্যালাইন সেটা হচ্ছে জাল, এবং সেই সমস্ত স্যালাইন দেওয়ার ফলে বেশ কিছু প্রসূতি মা তাদের মৃত্যু হয়েছে এবং বহু মায়েরা তারা হচ্ছে অসুস্থ হয়েছেন। এর ফলে গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি তার বাইরে নয়। ফলে আমরা যেখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে, অন্যান্য জায়গায় তো বটেই, জলপাইগুড়ির কথাই বলছি, যে স্যালাইন যেহেতু হচ্ছে জাল বেরিয়েছে, হাসপাতাল দিচ্ছে না স্যালাইন। ফলে হাসপাতাল থেকে যেটা প্রাপ্য ছিল মানুষের একটু সাধারণ জিনিস স্যালাইন, সেটা পাচ্ছে না। ফলে সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে যেটা কেনার কথা ছিল না সাধারণ মানুষদের, গরিব মানুষদের। তো আমাদের প্রথম দাবি হচ্ছে, আমাদের একটু আগে শুনলেন আপনারা, 8 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি, যে এই স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষকেই হচ্ছে সরবরাহ করতে হবে এবং সঠিকভাবে স্যালাইনের মধ্যে যেন পরিষ্কার একটা ব্যবস্থাপনা থাকে। ওষুধের যেন জাল যে অবস্থা সেটা যেন একটা আমাদের এই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারি, এবং যারা এই কাণ্ডে যুক্ত তাদেরকে, প্রকৃত দোষীদেরকে চিহ্নিত না করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার এবং নার্সদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। খুব সহজ কাজ, এটা খুব সহজ কাজ। এখন ডাক্তারবাবুরা এবং নার্সরা তো স্যালাইন প্রস্তুত করেন না। কারা স্যালাইন প্রস্তুত করলেন? স্যালাইনগুলো কোথা থেকে নিয়ে আসা হলো? তারা কারা দোষী? কে বরাত দিল? এই যে নানা প্রক্রিয়ায় একটা ব্যাপকতম দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি। এর আমরা সুরাহা চাই। ফলে স্বাভাবিকভাবে এর সাথে যে কথাগুলো যুক্ত থাকছে, আজকে আমাদের এখানে প্যাথোলজি একটা পেশেন্টকে কোনো কিছু টেস্ট করতে দিলে 2.5 মাস 3 মাস পরে তার রিপোর্ট আসে। স্বাভাবিকভাবেই সেই মানুষ চিকিৎসার জন্য আসেন, সেই মানুষ স্বাভাবিকভাবেই হচ্ছে বেসরকারি প্যাথোলজিতে যেতে বাধ্য হচ্ছেন। ফলে সেখানেও তার প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের আইসিইউ এবং যা সিনিয়র সিটিজেনরা যারা আছেন তাদের জন্য বেড, দীর্ঘকাল ধরে আমরা বলে আসছি তাদের বেডটা বরাদ্দ বৃদ্ধি করতে হবে, বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে, করা হচ্ছে না। ফলে আইসিইউ না পেয়ে তাদেরকেও হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে, নার্সিংহোমে যেতে বাধ্য হচ্ছেন তারা। এবং আমরা এর সাথে সাথে যেটা রাখছি, হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি কর্মী নিয়োগের প্রশ্নে মানে একদম উদাসীন সরকার। কর্মী নিয়োগ হচ্ছে না। ডাক্তারদের অপ্রতুলতা আছে, নার্সদের অপ্রতুলতা আছে, টেকনিশিয়ানদের অপ্রতুলতা আছে। সামগ্রিকভাবে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আমরা বারবার বলছি। নিখোঁজ যুবতী ও তার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জয়গা থানার দলসিংপাড়ায়। ঘটনায় আজ ক্ষুব্ধ বাসিন্দারা এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল থেকে এলাকার ওই যুবতী নিখোঁজ ছিল। ওই দিন দুপুর 1টা নাগাদ তাকে প্রতিবেশী এক যুবকের সাথে দেখা যায় বলে দাবি। সেই সূত্র ধরেই পুলিশ ও গ্রামবাসীরা যুবতীর খোঁজ শুরু করে। অবশেষে রাত 12টার সময় দলসিংপাড়া চা বাগানের 4 নম্বর সেকশন থেকে যুবতীর ক্ষতবিক্ষত এবং অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয় বলে সূত্রের খবর। স্থানীয়দের মতে, যুবক কৌশলে যুবতীকে চা বাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে। ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে দলসিংপাড়ার গ্রামবাসীরা এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে, তবে ঘটনার সাথে আরও জড়িত রয়েছে বলে দাবি। দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি তোলেন তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। कल हम लोग को 12 बजे तरफ पता चला, रात को 12 बज गया था। वो भी हम लोग को पता नहीं था। फिर हम लोग बीच में आए खोज पुछार करने के लिए, इधर पूरा ढूंढा। उसके बाद लड़का का घर में गया, उसका माँ था और उसका बड़ी था और लड़का था। लड़का चौपती में ही घूम रहा था, वो मार के आके इधर घूम रहा था मस्तान जैसा। उसके बाद हम लोग गया वहाँ पर, उसको बोला तुम्हारा पापा कहाँ है, तो वो बोला मेरा पापा नहीं है। तो ठीक, उसका पापा का नंबर लिया, बात किया, तो उसका पापा बोला हम 8 बजे आएगा, निमंत्रण देने गया है, सुभाषिनी में है बोल के बोला उसका बाप। तो फिर हम लोग वहाँ से चला आया घर। हम लोग ये बोल के आया कि हम लोग बाद में आएगा फिर से। तो फिर हम लोग घर आया, फिर हम लोग इधर उधर ढूंढने लगा। फिर एक बहन बताया कि जो निकिता है उसको 1:30 बजे तरफ, करीबन 1:30 बजे बागान में देखा है, तो 4 नंबर में। तो वहाँ देखा तो हमको बताया फोन करके, दीदी उसको 1:30 बजे तरफ वहाँ पर देखा था बागान में बोल के बोला। तो हम लोग पूरा गया, इधर नहीं आके फिर उधर गया ढूंढने के लिए। तो रास्ता में ही साइकिल था, साइकिल रखा हुआ था। बहुत रात को 8:30 बजे तरफ हम लोग गया बागान में। कुहासा से कुछ भी नहीं उतना दिख रहा था, फिर भी हम लोग गया, ढूंढा। साइकिल सिर्फ मिला, पूरा ढूंढा बागान में, नहीं मिला। तब हम लोग एक तो सोल था, व्हाइट वाला सोल था, उसको भीजा हुआ था, कीचड़ कीचड़ था, वो टोकरी में रखा हुआ था, साइकिल का टोकरी में। और मेरा बहन का लाश था अंदर। तो साइकिल का टोकरी में भीजा हुआ वो कीचड़ वाला तवलिया था, वो ऐसे ही था वो सोल। हम लोग कुछ भी नहीं किया उसको। फिर पुलिस प्रशासन को बुलाया, फिर वो लोग आया, 3 आया, जीएसटी से आया था ना, कहाँ से आया नहीं पता, लेकिन 3 आया था। पहले यहाँ घुसा होगा शायद 2 लोग देखने के लिए। फिर देख के वो लोग नहीं मिला। हम लोग का पूरा लड़का लोग पूरा ढूंढ रहा है, रात को ही नहीं मिला। बॉडी तो नहीं मिल रहा है, हम लोग भी ढूंढ रहा है, नहीं मिला। तो चला गया फिर से। फिर जयगांव थाना से फोर्स लेके आया, जो ओसी साहब है वो भी आया। उसके बाद में सब टीम बांट गया, 2 जन 3 जन करके ऐसे बांट के पूरा बागान में ढूंढने लगा। तो डेड बॉडी साइकिल का थोड़ा आगे ही था, हम लोग उधर ढूंढा था, लेकिन हम लोग को पता नहीं दिखा। फिर वो सर वहीं से आया था, सब लोग ढूंढा, फिर मिला डेड बॉडी। 12 बजे ही डेड बॉडी हम लोग को मिला है। लेकिन लड़का बुलाया था मिलने के लिए, मोबाइल देंगे बोल के बुलाया था। क्या लड़का? हाँ, लड़का पहले से पसंद करता था। हमको नहीं बताता है, मैं उसका बड़ी दीदी हूँ ना, इसलिए वो नहीं बताता है। लेकिन उसका भाभी को उस दिन बताया वो कि लड़का हमको टॉर्चर करता है बोल के बताया कितना बार। और वो लड़का ये भी बोला कि तुमको मार देगा, काट देगा बोल के भी बोला है, लड़का पहले बोला है। तो हम लोग इंसाफ चाहते हैं। जो मरा है ना, मेरा बहन तो मर गया ना, उसका हमको तो इंसाफ चाहिए, फांसी चाहिए। वो जो अरेस्ट किया है वो थाना में है, उसके साथ वो अकेले नहीं है, और भी है, मस्तान की तरह घूम रहा है ना वो। हम लोग को चाहिए, उसको फांसी चाहिए वो लड़का को। দুটি পৃথক ঘটনায় আজ 2 অভিযুক্তের সাজা ঘোষণা জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। নাবালিকাকে ধর্ষণের দায়ের অভিযুক্ত কাকার আমৃত্যু কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে দিতে বলেছেন বিচারক। অন্যদিকে নাবালিকাকে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কোর্ট।
এক্ষেত্রেও ভিকটিমকে 4 লক্ষ টাকা লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর বলে জানান সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় শ্রী রিন্টু সুর দুটো মামলায় আজকে সাজা ঘোষণা করেছেন। একটিতে আমৃত্যু কারাবাস দিয়েছেন এবং একটি মামলায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলা দুটো হলো আপনার যেটা আমৃত্যু হয়েছে সেটা ধূপগুড়ি থানার কেস। এই কেসটি হয়েছিল 2021 সালের 14/6/2021 অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন যিনি সে হচ্ছে ভাই, আসামি হচ্ছে অভিযুক্তর ভাই হয়, নিজের ভাই। সে ওই বাড়ির অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার নিজের ভাইজিকে দিনের পর দিন ধর্ষণ করত এবং পরবর্তীকালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মেয়েটিকে জিজ্ঞেস করে। তখন মেয়েটি তার কাকার নাম বলে যে তার কাকা তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে এবং তাকে ভয় দেখিয়েছে কাউকে না বলবার জন্য। তারপরে তারা লোকাল একটা ল্যাবে টেস্ট করে মেয়েটির এবং সেখানে পজিটিভ আসে এবং সঙ্গে সঙ্গে তারা গ্রামের মানুষজন এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ব্যাপারটা জানান এবং পঞ্চায়েত সদস্য তাদেরকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তারপরে তারা থানায় অভিযোগ দায়ের করে এবং এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই আসামিকে আমৃত্যু কারাবাস এবং 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন। এবং আরেকটি মামলাতে সেটা হচ্ছে ওমেন পিএসের কেস, সেটা হচ্ছে 5/10/2016 তারিখের ঘটনা। ওদিনকা ভিকটিম গার্লের মা থানায় একটা অভিযোগ দায়ের করেছিল যে ওদিন বেলা 11টার সময় তার মেয়ে যখন তার বাড়ির সামনে খেলছিল তখন মেয়েটির বয়স ছিল 13 বছর, সে বাড়ির সামনে খেলছিল। সেই সময় এই আসামি তাদেরই প্রতিবেশী তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার বাড়িতে কোনো লোক ছিল না। সেই সময় মেয়েটিকে সে ধর্ষণ করে এবং আশেপাশের বাড়ির লোক ব্যাপারটা নোটিশ করে এবং তারা এসে এই ভিকটিমের মাকে ব্যাপারটা জানালে ভিকটিমের মা দৌড়ে সেই আসামির বাড়িতে যায় এবং দরজা ধাক্কা দিয়ে ভিতরে খুলে তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করে। এই কেসেও 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছিল এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছেন। এই আসামিকে 7 বছর মিনিমাম কনভিকশন দিয়েছে, কারণ আসামি মহামান্য আদালতের কাছে আবেদন করেছে তার 3টি ছোটো ছোটো বাচ্চা আছে এবং তার বাড়িতে আর কেউ তার বাচ্চাদেরকে দেখার কেউ নেই, এই জন্য মিনিমাম সাজাটাই ঘোষণা করেছেন কোর্ট। আমার নাম দেবাশিস দত্ত, আমি পক্সো আদালতের বিশেষ সরকারি আইনজীবী। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। একটি বিশেষ জীবনযুদ্ধ, নবীন মালাকারের মাছ ধরার কাহিনী। জীবনের নানা বাধা, অন্ধকার, দুর্দশা সবই পার করে এসেছেন নবীন মালাকার। জলপাইগুড়ি সদর ব্লকের কনপাকড়ি সরকারপাড়া এলাকার এই ব্যক্তির জীবনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল চোখের অন্ধত্ব, কিন্তু এর মধ্যেও তিনি নিজের শক্তি, সাহস আর জীবনের প্রতি ভালোবাসা দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি যে মাছ ধরেন সেটা কেবল জীবিকার মাধ্যমেই নয়, তার দীর্ঘ 30 বছরের সংগ্রামের ফলস্বরূপ। নবীন মালাকার দেখতে পান না, তবুও তার জ্ঞান, স্মরণশক্তি এবং এক অদ্ভুত দক্ষতায় নদীতে ডুব দিলেই নানা ধরনের নদীয়ালি মাছ চলে আসে তার কাছে। নদীর তলায় লুকিয়ে থাকা মাছগুলো তার জন্য যেন এক বন্ধুর মতো, যাদের খুঁজে বের করে তিনি বাজারে বিক্রি করেন। মাটির তলায় তার প্রতিটি পা, প্রতিটি পদক্ষেপ যেন জানিয়ে দেয় কোন মাছ কোথায় লুকিয়ে আছে।
এটি তার জীবিকার একমাত্র মাধ্যম। জর্দা, করলা এবং অন্যান্য শাখা নদী থেকে মাছ সংগ্রহ করে সংসার চালানো। নবীন মালাকার একজন প্রথাগত মাছধারী হিসেবে পরিচিত হলেও তার জীবনে এক অদ্ভুত সংকট ছিল। চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও তিনি কখনো নিজের অক্ষমতাকে দুর্বলতা হিসেবে দেখেননি, বরং তার শক্তি ছিল তার স্মৃতি ও শারীরিক দক্ষতায়। সঙ্গে তার লাঠি তার সাথে সবসময় থাকে, যার সাহায্যে তিনি নদীর তলায় সঠিকভাবে নেমে মাছ ধরেন। এর মাধ্যমে তিনি নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা প্রমাণ করেছেন। প্রায় 30 বছর ধরে এই কাজ করে তিনি একদিকে সংসার চালিয়েছেন, অন্যদিকে নিজের পরিবারকে শক্তির উৎস হিসেবে ধরে রেখেছেন। তার 3টি ছেলে মেয়ে, যারা এখন বড় হয়েছে, তাদের জীবনে বিয়ে শাদিও হয়েছে, কিন্তু তার সংসারে আগের মতো এখন আর কেউ তাকে সাহায্য করতে আসে না। তবে নবীন মালাকারের মনোবল অটুট। তিনি কখনো ভাবেননি আমি পারবো না, বরং তার বিশ্বাস ছিল যে জীবনের সমস্ত কঠিন সময় কাটিয়ে সে তার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে। আজও তিনি নদীতে নেমে মাছ ধরেন। তার জীবন যেন এক দৃষ্টান্ত, যেখানে কঠিন বাস্তবতা এবং অন্ধকারের মধ্যে থেকেও মানুষের ইচ্ছা শক্তি অটুট থাকে। নবীন মালাকার তার গল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই একজন মানুষের শক্তি ও সক্ষমতার প্রতিবন্ধক হতে পারে না। এই ব্যক্তির জীবন কাহিনী শুধু একটি পরিবারকেই নয়, সকলকে উদ্বুদ্ধ করে। তার মতো মানুষদের মধ্যেই সাহস, অটুট মনোবল এবং অদম্য ইচ্ছা শক্তির বাস্তব উদাহরণ লুকিয়ে থাকে, যা আমাদের জীবনকে আলোকিত করে। আপনি হাতান? হ্যাঁ। বুঝে যান? হ্যাঁ, ডুবে যাই, গভীর জলতে যাই। সেখানে তো সাপ পোকামাকড়ও থাকতে পারে। হ্যাঁ, সেও তো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান। কল করলে করবে ওরা, ওর ব্যাপার। এরকম কোনো দুর্ঘটনা হয়েছে কোনোদিন? ওরে বাবা, ম্যাক্সিমাম 15-20 ফিট জলের নিচে সাবাই, ম্যাক্সিমাম 15-20 ফিট নিচে জলের নিচে এই সম্পূর্ণ শরীরটা মাটি দেখা গেছিল। ওই যে শিবে বেড়ার উজাত যখন মাটিতে ছাপা গেল, এইভাবে মনে হয় ফুলের বিছানা থাকাই দিল। ভগবানের নাম স্মরণ করেন না, এই জায়গায় মাটি ফাটে গেল। এই যে আপনি 2 চোখে দেখেন না, অথচ পুকুরে নদীতে মাছ ধরেন। হ্যাঁ, এই পেশা কেন? কি করে খাওয়া, অন্য কর্ম তো করতে পারি না। কত বছর থেকে আপনার এই চোখের এই পরিস্থিতি? একদম বলতে পারি না, মনে করতে হবে জন্ম থেকে না, জন্মের পরের থেকে। তখন থেকে যে মাছ ধরেন? না, মাছ ধরি এই 8-10 বছর বয়স যখন তখন। কি নাম আপনার? নবীন মালাকার। 2 চোখেই 100% প্রতিবন্ধী, চোখে দেখে না, ব্লাইন্ড। তো কি বলবেন প্রতিবেশী হিসাবে যে উনি পেশাটাকেই মাছ ধরার নিশ্চিত, অথচ চোখে দেখেন না? হ্যাঁ, এটা তো আমার পাড়াই বাড়ি, ছোটোবেলার থেকেই দেখতেছি। উনি চোখে একবারই দেখে না, ওনার একমাত্র জীবিকা হচ্ছে এই জলে ডুবে মাছ ধরা। আর এই ছোট সংসার, 2 ছেলে আছে, তার জীবিকা এইভাবেই অর্জন করে। তাই একটা জীবন সংগ্রাম, এই জন্য আমি তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলাম যে তার এই জীবন সংগ্রামটা সবার কাছে তুলে ধরা উচিত। এখন কি দেখছেন? এখন দেখতেছি খুব কষ্ট করে জীবনযাপন করতেছি। তো উনি চোখে দেখেন না, মাছ ধরেন কি করে? এই আন্দাজ বা সবার একটা আলাদা আলাদা প্রতিভা থাকে, চোখ না থাকলেও ভগবান একটা ওকে প্রতিভা দিছে, এটা করেই খাচ্ছে আর কি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে জলপাইগুড়িতে এবার প্রথম শুরু হলো জলপাইগুড়ি উৎসব 2025। এই বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো আজ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় রয়েছে ভেজাল। স্যালাইনের প্রকোপে প্রসূতি মৃত্যু ঘটনার পর
বিক্ষোভ প্রদর্শন মার্ক্সবাদী দলের, 8 দফা দাবিতে সোচ্চার সিপিআইএম। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।